ওয়েলকাম টু TDSWS ডিফেন্স একাডেমি। জয় হিন্দ বন্ধুরা। আজ খুবই গর্বের দিন আমাদের একাডেমির ছাত্র যারা তাদের জার্নি স্টার্ট করেছিল ডিফেন্সে চাকরি করার স্বপ্ন নিয়ে। আজ তারা সেই ডেস্টিনেশনে পৌঁছেছে। স্বপ্ন দেখার অধিকার যেমন নিজের, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্বও তেমন নিজেরই। আমরা আছি পথপ্রদর্শক হিসেবে অনুঘটকের মতো তোমাদের সাথে। অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেবো যে এই জার্নিটা তাদের কাছে কেমন ছিল বা কিভাবে তারা সাকসেস পেয়েছে, এই সংস্থা থেকে তারা কতটা হেল্প পেয়েছে বা টিচারদের কাছ থেকে কতটা হেল্প পেয়েছে। তো সবার আগে ডেকে নেবো রাজা গড়াইকে। কিভাবে ও ক্যাম্পে এতদিন ছিল বা সব বন্ধুদের সাথে কিভাবে একসাথে মিলেমিশে থেকে টিচারদের হেল্প নিয়ে কিভাবে আজকে সাকসেস হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বলি, আমার নাম রাজা গড়াই, আমি বাঁকুড়ায় বাড়ি। আমি এই ক্যাম্পে ভর্তি হয়েছিলাম 12ই অক্টোবর। তো আসার পরে ক্যাম্পে আপনার স্যারের সাথে আপনার কথাবার্তা বলি ক্যাম্পের সম্বন্ধে, স্যার জানায় এইসব ক্যাম্পের সম্বন্ধে। তারপরে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নেওয়ার পরে পড়াশোনা শুরু করি। তো পড়াশোনা শুরু করতে করতে জানতে পারলাম জিডির ফর্ম বেরিয়েছে। তো জিডির ফর্ম ফিল আপ স্যারের কথা শুনে ফর্ম ফিল আপ করলাম। পড়া স্টার্ট করি। পড়া স্টার্ট করতে সাথে মাঠে করতাম, সকালবেলায় মাঠ যেতাম, এসে পড়াশোনা করতাম। তো যত পরীক্ষা কাছে আসতে শুরু করলো পড়াশোনা আরো বাড়ালাম টাইমিং। তো পড়াশোনা করতে থাকলাম। তারপরে স্যারকে বললাম, আমরা রিকোয়েস্ট করলাম যে স্যার আমরা মাঠে যেয়ে এক্সারসাইজ করবো, কারণ অ্যাক্টিভ থাকাটাও দরকার ছিল। সেই জন্য আমরা অ্যাক্টিভ থাকার জন্য মাঠে যেতাম, এক্সারসাইজ করতাম, চলে আসতাম, এসে পড়া শুরু করতাম। ডেলি 10 থেকে 12 ঘন্টা পড়তাম। রাত 1টা পর্যন্ত পড়ার পরে আমরা স্যারকে জানাই যে স্যার আমাদের মক টেস্টের জন্য এটা কোনো কিছু ব্যবস্থা করুন। তো স্যার আমাদের জন্য কম্পিউটারের ব্যবস্থা করে দেয়, আমরা মক টেস্ট দিতে থাকি। এবং যে জিনিসগুলো আটকাতাম, তো আমাদের এখানে স্যার আছে বর্ধমান থেকে, খুবই উপকার করেছেন। স্যারের কাছে আমি নিয়ে যেতাম, সানি স্যারের কাছে অঙ্ক নিয়ে যেতাম, জিকে স্যারের কাছে জিকে নিয়ে যেতাম। তো সেগুলো বলতাম যেগুলো আমার আটকে গেছে, তো স্যার সেগুলো সলভ করে দিত। এবং সেইভাবে আমি আপনার পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাই। মক টেস্টও নাম্বার ভালোই উঠতো। তো স্যার বিশ্বাস ছিল যে পাস করবে। তো মাঠের জন্য তারপর রেজাল্ট দিল পরীক্ষা হওয়ার পরে। পরীক্ষায় পাস করলাম। পরীক্ষায় পাস করার পর স্যারকে বললাম যে স্যার পরীক্ষায় পাস করে গেছি। তো স্যার মাঠের জন্য দেরি না করে তখন থেকে স্টার্ট করে দেয়, কারণ আগে মাঠ করতাম না সেরকম। তো স্যার মাঠের জন্য আমার ওয়েটও ছিল খুব বেশি, 72 কেজি ওয়েট ছিল। মাঠে আমার প্রচুর প্রবলেম ছিল। তো প্রথমবার 1600 মিটার যখন টেস্ট দিই তখন আপনার টাইমিং আছে 9:35 তো সেখান থেকে কমি 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 স্যার বললো যে 6 তো আনতেই হবে, না হলে তো আপনার 5 কিলোমিটার মাঠ হবে না। তো সেখান থেকে টাইম কমাতে শুরু করলাম, ওজন কমাতে হতো। 72 কেজি ওজন ছিল, সেখান থেকে ওজনও কমাতে শুরু করলাম, নাহলে ছোটা হবে না 5 কিলোমিটার ছিল। তো স্যার আমরা সেইভাবে আপনার শুরু করলাম প্র্যাকটিস। তো দুপুরে এক্সারসাইজ, সকালে রানিং, আবার বিকালে রানিং। এভাবে ডায়েটও আপনার স্যার ঠিক করে দিত। এখানে আপনার খুব ভালো খাবার আপনার, যাতে ওজন নাতে না বাড়ে এবং এনার্জিও থাকে, সেভাবে খাবার আপনার খাওয়ানো হতো। তো সেভাবে আপনার মাঠ করার পরে মাঠও পাস করি। ওইখানে যে 2 মিনিট আগেই পাস করে যাই, 24 মিনিটের জায়গায় 22 মিনিটে পাস করি। এবং মেডিকেলও প্রথম চান্সেই ফিট হয়ে যায়। এবং সেভাবে ফাইনাল মেডেলিস্টে আজকে আমি CISF পেয়েছি। এবং আনন্দের দিনে রাজা গড়াইয়ের মা বাবা দুজনেই উপস্থিত আছে, একবার তাদেরকে ডেকে নেব। আচ্ছা, আপনাদের কাছ থেকে এটা জানতে চাইবো যে ছেলের যে চাকরি হয়েছে এতে আপনারা কতটা খুশি হয়েছে বা কতটা ভালো লাগছে সেটা একটু বলুন। হ্যাঁ, ছেলে যে চাকরি পেয়েছে আমি যে কত খুশি হয়েছি সেটা ভাষা দিয়ে বলা যাবে না। হ্যাঁ, এত খুশি হয়েছি, এত আনন্দ হয়েছি। হ্যাঁ, আমি আজ থেকে 30 বছর আগে বিএ পাস করেছিলাম। হ্যাঁ, চাকরি বাকরি পাই নাই, সেটা আমার ছেলের মাধ্যমে যে ছেলে চাকরি পেয়েছে সেটা যে আমি কত কত বা কত ভালোবাসা গ্রাম থেকে পাড়ার বন্ধু বান্ধব যে আছে দেখা হলে মানে এই চাকরি মনে হয়ে যাওয়ার পরই অনেক ভাইরাল মনে হচ্ছে, ভাইরাল মনে হচ্ছে
ফোনের যে একটা ফ্যামিলি যে বলে আর কত বুঝি না যে ভাই তো ছেলে চাকরি পেয়ে গেছে শুনছিলাম, এই যে বলে এটা যে কত আনন্দ পায় সেটা ভাষাতে বলা যাবে না। হ্যাঁ, আমি খুব খুশি। বা এই স্যারদেরও আমি এখানে আমার নাম জানি না, যে বলে যে ডিসিপ্লিন এইভাবে চলতে হয়, মোবাইল ঘাটতে না দিয়ে না, সেটা মানে বাড়িতে থাকলে দেখেছি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তা আমি মনে মনে ভাবতাম যে ছেলা বিটেক করেছে, কিন্তু আমি দুটা চারটা কথা বলে দিচ্ছি, হয়তো শুনতে ভুলভাল হতে পারে, কিন্তু এরকম কথা বলি নাই। আমি মনে মনে ভাবতাম যে ছেলেটা আমার কি করবে। হ্যাঁ, আমি দোকান করি, চাষ করছি, ছেলে দোকান চালাতে পারবে না, বিটেক করেছে, হয়তো কোম্পানিতে কোনো কাজে যাবে, হয়তো 20,000 15,000 টাকা মাইনা দিবে। হ্যাঁ, কিন্তু আবার সে 4 বছর পর বাড়িতে আসবে, তো সরকারি জব করতে হবে। তো ছেলেটা মোটামুটি ট্যালেন্ট ছিল বা বুদ্ধিও ভালো ছিল, বিটেক করে এসেছে, যে আমরা কোম্পানির কাজে না যাই অনেক কষ্টে। তো ছেলের পিছনে যে অবদান বেশি আমি দেখেছি, এই যে যে ছেলে এসছে খেলে, তো বাবার অবদানের চাইতে আমি মনে করি মায়ের অবদানটা বেশি থাকা দরকার। তার কারণ বাবা থাকে কাজের মধ্যে ব্যস্ত থাকে, আমি যেটা সাপোজ বলছি আর কি, তো মা থাকে ছেলের চিন্তা নিয়ে। ছেলের চিন্তা কতটা আমি বুঝতে পারি না, কিন্তু ওর মা করেছে, ওর মায়ের অবদানকে আমি অস্বীকার করতে পারবো না। আমি হয়তো টাকা রোজগার করেছি, কিন্তু টাকা রাখতে তো পারবো না, কিন্তু সেইটা মানে ঠিক সঠিক জায়গাতে ওর মা কিন্তু প্রয়োগ করেছে। আমি টাকা ইনকাম করেছি, কিন্তু ছেলের পিছনে আমার টাকা বাড়াতে তো সময়টা দেওয়া হবে না। কিন্তু যারা খেলে এসেছে তাদেরকে আমি বলতে চাই যে হয়তো ওদের ছেলেরা, ওর বাবা মা হয়তো ভালো পড়ে, সবই ঠিক আছে, বাবা হয়তো ব্যস্ত থাকবে, চাকরি বাকরির মধ্যে থাকবে, কি কাজের মধ্যে থাকবে, ওর মা যদি তাদের পেছনে যদি সময় দেয়, হ্যাঁ, আর মাস্টারদেরও অবদান তো অবশ্যই আছে, তো তারা একদিন একদিন সাকসেসফুল অবশ্যই হবে। হ্যাঁ, এর যে মিশন ছিল, পড়াশোনা প্রচুর করেছে, তা ওরা এই ছেলেরাও যারা আছে তারা তো এই ক্ষেত্রে কি প্রত্যেকেরই যদি ট্যালেন্ট নিয়ে এসে যে আমি চাকরি লাগাবোই 100% যদি মনোযোগ দেয়, তো চাকরিটাকে কেউ আটকাতে পারবে না সরকারি চাকরি থেকে। হ্যাঁ, আমি তো মনে করি আর কি। তো নিজেদেরও কেউ কঠোর পরিশ্রম করতে হবে, আর স্যারদেরকেও জানায় যে স্যাররা যে ইয়াটা করে, যে আমাদের এখানে অফার করা যায় 2 বার পরে যে স্যার বলে এই বলে এই বলে সেই বলে, আর বিশেষজ্ঞ বললেও না, হ্যাঁ এই ঠিক আছে, জব্দ ঘরে তো জব্দ করে না, সব কথা শুনে না, বেশ খুব একটা মোবাইল ঘাটতে চলে যায়, মোবাইল ঘাটে। তো ডিসিপ্লিনটাই হচ্ছে মেন। ডিসিপ্লিনের মধ্যে থাকলে পড়াশোনা যদি ঠিক করে, গাউন করতে শুনেছিলাম যে একবার যে 5 কিলোমিটার ছুটতে হবে 30 মিনিট না কত লাগছিল, রাজা এমন গাউন করতে পারবে না। ক্যাম্পে ওকে ঠিক রাখতেই হবে। ক্যাম্পে না রাখলে কিন্তু ওই 20 মিনিট না 24 মিনিটে গাউন করা ঘরে থাকলে সম্ভব হলো, উঠবে বেলা 8টার সময় 9টার সময়, কিন্তু যদি ক্যাম্পে থাকে ঠিক বিকাল সকাল 5টার সময় তো পাবেই, এটা নিয়ম একদম উঠতেই হবে, তা ক্যাম্প ওকে কিন্তু রাখতেই হবে, এটা মনে হয়। তো ওরে যে বন্ধু বললে যে এরকম ব্যাপার, আমি ক্যাম্পে 3 মাস 4 মাস ধরে ছিল, জানি না যে বললে এই ব্যাপারে যা বয়সে এখানে ভর্তি করে দিয়েছিলাম, টাকা লাগে যা লাগে কি হবে সেটা কথা না, বেশি তেমন কিছু। এখনকার প্রত্যেকের সচ্ছলতা এমন কিছু খারাপ নাই, যদি মনে করে ঠিক নিজস্ব জায়গা করে নিতে পারবে, সেইভাবে আমার ছিল জায়গা করে দিচ্ছে, প্রত্যেকেই নিজের জায়গা করে নিতে পারবে আমি মনে করি আর কি। অ্যাম্বিশনটাই হচ্ছে মেন। হ্যাঁ, স্যারদের বলি, স্যারের যে এইখানে বলে রাজা যে গল্প করে, ওর মা কি বলে আমি একটু শুনতে পাই দোকান থেকে, আমি আমার কাছে আমার সাথে সেরকম কিছু কথা খুব একটা হয় না, তো আমি শুনি, তো আমি শুনে খুব আনন্দিত হয়ে যাই। আমি মনে মনে ভাবি হ্যাঁ রাজা ঠিক জগতে পড়েছে। হ্যাঁ, চাকরি কিন্তু লাগাবে, দেখেছি যে রাত 1টা পর্যন্ত ঘরে থাকলে পড়াশোনা করছে। হ্যাঁ, ছেলেরা মোটামুটি কাজে লাগিয়েছে, আমি খুব উপকৃত হয়েছি। আর এই যে পরিবেশটা, এই যে দেখছি, আমি তো দোকান করি বা চাষ করে যাই, এই পরিবেশটা আমি আশা করে যাই রাজার দৌলতে আমি পরিবেশটা পেয়েছি। আমি আশা ভেবেছিলাম, হ্যাঁ, এসে আমার খুব উপকৃত আহ্বান হয়েছে, আরো রাজা হয়তো ট্রেনিং যাবে। আমি শুনেছি লোকে শুনেছি হয়তো যে শপথ গ্রহণ হয়, বাবা মা থাকে সেখানে যাবো, হ্যাঁ কত আনন্দ হবো, সেটা আমি ছিলেন মারফতই আমি যেতে পারবো হয়তো। এমনি বলছি আর কি, আজ থেকে নতুন নতুন বছরের শুরু হচ্ছে। হ্যাঁ, সেটা আমি খুব গর্বিত বা আনন্দিত। হ্যাঁ, এর থেকে সুখ আমি মনে হয় পৃথিবীতে আর কোথাও পাবো না। হ্যাঁ, আপনি যে আমাদের কথায় এসেছেন, আমরাও খুব আনন্দ পেয়েছি। ঠিক আছে, আপনি কিছু বলবেন? বলুন, কিছু বলুন, বলুন।
আনন্দ আমি আমার ছেলেকে মনে করে যে তো ভেবেছিলাম যে ছুটতে পারে নাই, চাকরি করতে পারবেনি, হ্যাঁ কি করে চাকরি মাঠ কি করে করতে পারবে, কিন্তু এখানে এসে আমার ছেলে ঠিকঠাক ভাবে পায়ে কোথাও কোথাও কমে গেল আর ঠিকঠাক ভাবে কামও করতে পারলাম। ঠিক আছে।